এই অশুভ ছেলে, তুই কি জানিস না আজ আমার বাসর হবে এই ঘরে এই সময় তুই কেন এসেছিস? কেন আবার তোমার সাথে করতে এসেছি আমি? শুভর বলা কথাটা শুনতেই নীলা ভীষণ রকম চমকে উঠল। আর চমকে উঠবে নাই বা কেন? বাসর ঘরে স্বামীর বদলে যদি দেবর এসে এমন সব কথা বলে তবে তো একটু অবাক লাগবেই। নীলা শুভর বলা কথাগুলো শুনে ভীষণ রকম অবাক হয়ে গিয়ে নিজের শাড়ির আঁচলটা আরো কিছুটা টেনে নিয়ে নিজের চোখ জোড়া ছানা বড়া করে ফেলে শুভকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল। করতে এসেছিস মানে? এই তুই কি করতে এসেছিস? আর আমাকে আপনি করে না বলে তুমি করে বলছিস কেন? আরে আজকের পর থেকে তো আপনার দিন শেষ, মেরি জান। আর আমি তো তোমার সাথে গল্প করতে এসেছি। গল্প? আপনি থেকে তুমি? এই মাথা ঠিক আছে তোর? ভুলে যাস না আমি তোর ভাবি। ভাবি দেখেই তো আজ দাবি দিতে এসেছি, কিন্তু তুমি তো আমার কথাই শুনতে রাজি হচ্ছ না। আমি আর কি করব? নীলা এবার শুভর উপর ভীষণ রেগে গেল। হাসি তামাশা করার সময় তো আরো আছে, কিন্তু বাসর রাতের দিন দেবর যদি এমনভাবে বারবার ফাজলামি করে তবে সেটা তো বিরক্তির কারণ হবেই। তাছাড়া নীলা নিজের স্বামীর জন্য সেই কখন থেকে সেজেগুজে অপেক্ষা করছে। তবে শুভর বড় ভাই সোহানের তো আসার কোনো নামই নেই। তার উপর শুভ বাসর ঘরে এসে এইসব উল্টোপাল্টা কথা বলছে। সব মিলিয়ে নীলার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। নীলা চরমভাবে রেগে গিয়ে নিজের শাড়ির আঁচলটা মাথার উপর থেকে সরিয়ে ফেলে বিছানা থেকে নেমে পড়ল। নীলা বিছানা থেকে নেমে পড়ে শুভর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নীলা শুভর সামনে এসে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল। এই শুভ, আমার মাথা আগে থেকে খারাপ হয়ে আছে। আমি আর তোর একটাও বাজে কথা সহ্য করব না। অনেকক্ষণ ধরে তোর নাটক সহ্য করেছি। এক্ষুনি তুই এই রুম থেকে বেরিয়ে যাবি। আমি আর কোনো কথা শুনতে চাই না। ওসব কি কথা বলছো তুমি জান? আমি যদি এই রুম থেকে বেরিয়ে যাই তাহলে বাসর করবে কার সাথে? মানে কি এসবে? আমি তোর সাথে কেন বাসর করতে যাব? বিয়ে করেছি তোর ভাইকে, বাসর করলে তার সাথে করব। তুই তো আমার দেবর। তুই কি আমার স্বামী নাকি? লে, এটা কেমন নিয়ম? আমি দেবর বলে কি আমার ভাবির সাথে বাসর করতে পারি না নাকি? আমি তো আজ আমার ভাবির সাথে বাসর করেই ছাড়বো, যা হবার হয়ে যাক না কেন। শুভ, বেশি হচ্ছে এবার। আমি কিন্তু এখন বাড়ির সকলকে ডাকবো বলে দিচ্ছি। তারপর তোর মান সম্মান যাবে। নীলার কথাটা শুনে শুভ বাঁকা হাসি দিয়ে নীলার বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানার উপর বসে পড়ল। শুভ নীলার বিছানার উপর গিয়ে বসে পড়ে নীলাকে উদ্দেশ্য করে বলল। তোমার যাকে ইচ্ছে হয় ডাকো, আমার কোনো সমস্যা নেই। আমি তো আজ তোমার সাথেই বাসর করব। তাই না অসভ্য ছেলে একটা? ভদ্রতা জানিস না কোনো, তাই না? আজ তোকে আমি ভদ্রতা শেখাবো। উঠ আমার বিছানা থেকে। নীলা নিজের বলা কথাটা শেষ করতেই নিজের বিছানার দিকে চলে গেল। নীলা নিজের বিছানার দিকে এসে শুভর হাতটা ধরে শুভকে নিজের বিছানার উপর থেকে টেনে তুলতে চেষ্টা করছে। নীলা একজন নারী। নীলার পক্ষে শুভর মতো একজন পুরুষকে টেনে নিজের বিছানার উপর থেকে তুলে দেওয়াটা মোটেও সহজ নয়। তবুও নীলা নিজের সবটুকু শক্তি দিয়েই চেষ্টা করছে শুভকে নিজের বিছানার উপর থেকে তুলে দিতে। তবে হাজার চেষ্টা করার পরেও তেমন কোনো লাভ হলো না। শুভ যেমনভাবে বিছানার উপর বসেছিল ঠিক তেমনভাবে এখনো বসে আছে। নীলা বেশ খানিক সময় শুভকে টেনে নিজের বিছানা থেকে তোলার চেষ্টা করতেই অসাবধানতাবশত নীলার শাড়িটা তার পায়ের সাথে জড়িয়ে যায়। নীলার শাড়িটা তার পায়ের সাথে জড়িয়ে যেতেই নীলা আর নিজেকে সামলাতে পারেনি। নীলা নিজেকে সামলাতে না পেরে দুম করে শুভর বুকের উপর এসে পড়ে যায়। নীলা শুভর বুকের উপর এসে পড়ে যেতেই শুভ পরম আবেশে নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। নীলা শুভর বুকের উপর এসে পড়ে যেতেই শুভর হাত জোড়া সোজা নীলের কোমরের উপর চলে যায়। আর নীলা এমন আচমকা ঘটে যাওয়া দুর্ঘটনায় কিছুই বুঝে উঠতে পারেনি। এই কারণে নীলা কিছুটা অবাক হয়ে শুভর বুকের উপর পড়ে যাওয়ার পরে শুভর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা শুভর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করতে লাগলো। আর এইদিকে শুভর মনের খুশিতে নীলার কোমরের উপর নিজের হাত রেখে নীলার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে নিজের জ্ঞান ভালোবাসা খুঁজতে লাগলো। শুভ আর নীলা এমনভাবে বিছানার উপর প্রায় বেশ খানিক সময় শুয়ে থাকতেই আচমকা নীলার ঘোর কেটে গেল। নীলার ঘোর কেটে যেতেই নীলা শুভর বুকের উপর থেকে উঠে পড়ল। নীলা শুভর বুকের উপর থেকে উঠে পড়ে খানিক লজ্জা পেয়ে গেল আর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজের মাথাটা নিচু করে ফেলল। নীলা নিজের মাথাটা নিচু করে ফেলতেই শুভ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল।
কি হলো? উঠে পড়লে কেন জান? আমার তো ভীষণ ভালোই লাগছিল। শুভর কথাটা শুনে নীলার মাথাটা আবারও গরম হয়ে গেল। আর নীলা এবার রেগে গিয়ে শুভর দিকে তাকিয়ে কিছুটা চিৎকার করে বলে উঠল। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের বড় ভাবির সাথে কেউ এমন অসভ্যতামি করে? আর আমি কখন তোমার সাথে অসভ্যতামি করলাম? তুমি নিজেই তো আমার কাছে চলে আসলে, তাও আবার ভালোবাসার বার্তা দিয়ে। মোটেও না। দেখ শুভ, তুই প্লিজ এইসব বাজে কথা আমাকে বলবি না। আমার মাথা এমনিতেই খারাপ হয়ে আছে। দয়া করে তুই আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে তোর ভাইয়াকে পাঠিয়ে দে। আবারও তুমি ভাইয়ার কথা বললে? আরে জান, আজ থেকে তুমি শুধু মাত্র আমার কথা বলবে, ভাইয়ার কথা আর তোমাকে ভাবতে হবে না। মানে, এইসব কি পাগলের মতো কথা বলছিস তুই? আমি আমার স্বামীর কথা ভাবতে পারবো না? তুমি তোমার স্বামীর কথা যত ইচ্ছে ভাবো, তবে তুমি আমার ভাইয়ার কথা ভাবতে পারবে না। কি সব কথা আল্লাহ! আমি আমার স্বামীর কথা ভাবতে পারবো, কিন্তু তোর ভাইয়ার কথা নয়? মানে কি? আমার স্বামী তাহলে কে? নীলার প্রশ্নটা শুনে শুভ কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মুচকি হেসে লাজুক কণ্ঠে বলল। কে আবার? আমি নিজেই তো তোমার স্বামী কলিজা। তখন থেকে তো আমি তোমাকে এটাই বলছি। শুভর বলা কথাটা শুনে যেন নীলার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। নীলার তো শুভর বড় ভাই সোহানের সাথে বিয়ে হবার কথা ছিল, আর নীলা তো বিয়ে সোহানকেই করেছে। তবে এখন কেন শুভ বলছে সে নীলার স্বামী? কিছুই তো নীলা বুঝতে পারছে না। নীলা ভীষণ রকম অবাক হয়ে গিয়ে শুভকে জিজ্ঞেস করলো। আচ্ছা শুভ, তুই আমাকে পুরো ঘটনাটা একটু পরিষ্কার করে বল তো। আসলে আমার বিয়েটা কার সাথে হয়েছে? আমি তখন পুরো কনফিউজড হয়ে আছি। ঠিক আছে, শোনো তবে। ভাইয়ার সাথেই তোমার বিয়ে হবার কথা ছিল, তবে ভাইয়া তোমাকে পছন্দ করে না। তিনি এই কারণে বিয়ের দিন পালিয়ে গিয়ে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলে। আর তোমার বাবা আর আমার বাবা আমাদের সকলের সম্মানের কথা চিন্তা করে সোহান ভাইয়ার বিপরীতে আমার সাথেই তোমার বিয়ে করিয়ে দেয়। আর তুমি আমার হবু ভাবি থেকেই এক লাফে আমার বউ হয়ে গেলে। এই হলো ঘটনা। শুভর কথাটা শুনে নীলার মাথা ঘোরাতে শুরু করলো। নীলার সাথে এত বড় একটা প্রতারণা হলো, আর নীলা কিনা এসবের কিছুই জানে না। নীলার এখন কেন যেন সকলের উপর রাগ হতে লাগলো। নীলা এটাই বুঝতে পারছে না যে যেখানে শুভর ভাই সোহান নীলাকে পছন্দ করে না, সেখানে এই বিষয়টা নীলাকে জানিয়ে দিলেই তো হতো। শুভর সাথেই কেন নীলার বিয়ে দিতে হলো? আর নীলা তো শুভকে কখনোই পছন্দ করেনি, আর না শুভকে সে নিজের স্বামী হিসেবে মানতে পারবে। নীলা আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করতেই শুভ মুচকি একটা হাসি দিয়ে নীলার দিকে কিছুটা এগিয়ে গেল। শুভ নীলার দিকে এগিয়ে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল। ও জান, এখন নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলো। আমাদের জীবনে কখন কি হবে তা কি আমাদের হাতে আছে নাকি? সকল কিছুই বিধাতার ইচ্ছা, এটাই আমাদের মেনে নিতে হবে। শাট আপ, ওকে? তোর মনের মধ্যে রং লাগতেই পারে, কিন্তু আমার লাগেনি। আমার সাথে দূরত্ব বজায় রেখে কথা বলবি শুভ। লে, নিজের স্বামীর সাথে কেউ কি এমনভাবে কথা বলে নাকি? তাছাড়া আজ তো আমাদের বাসর রাত, শোনা। আমার সাথে তুমি একটু মিষ্টিভাবে কথা বলো না প্লিজ। মিষ্টিভাবে কথা শুনতে চাইলে এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। তোকে আমি মোটেও সহ্য করতে পারছি না শুভ। উফ, আমার মনে হচ্ছে তোমার মুখে একদমই মিষ্টি নেই। আচ্ছা শোনো না, এই দেখো মিষ্টি আর দুধ এখানেই আছে। চলো না, আমরা মিষ্টি মুখ করে তারপরে একটা নতুন জীবনের সূচনা করি। বিশ্বাস করো জান, আমি আর অপেক্ষা করতেই পারছি না। তাই না? খাওয়াচ্ছি তোকে, একদম টিপে টিপে খাওয়াবো তোকে মিষ্টি আর দুধ। ওয়েট কর তুই। নীলা রেগে আগুন হয়ে কথাটা বলতেই শুভ কিছু বুঝে ওঠার আগেই নীলা প্লেট থেকে মিষ্টি নিয়ে শুভর মুখ চেপে ধরে শুভর মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। শুভ নীলার হাত থেকে নিজের মুখটা ছাড়িয়ে নিতে চেষ্টা করেও পারল না। নীলা এমনভাবে রেগে আছে যে নীলার শরীরের শক্তি যেন কয়েক গুণ বেড়ে গেছে। নীলা শুভকে মিষ্টিগুলো খাইয়ে দিয়ে কাচের গ্লাসটা হাতে নিয়ে শুভর মুখের মধ্যে দুধ ঢেলে দিল। শুভর মুখে দুধ ঢেলে দিতে শুভর সারা শরীর ভিজে গেল দুধে। নীলা এবার একটা ধাক্কা দিয়ে শুভকে নিজের থেকে দূরে ঠেলে দিতেই শুভ নিজের মুখে থাকা সকল মিষ্টি ফেলে দিল। নীলা এতটা সময় এমনভাবে শুভকে চেপে ধরে রেখেছিল যে শুভ ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারেনি। তাই নীলা ছেড়ে দিতেই শুভ বড় নিঃশ্বাস ফেলে কিছুটা হাঁপাতে লাগলো। শুভর এমন অবস্থা দেখে নীলা একটা বাঁকা হাসি দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল। কি হলো? মিষ্টিগুলো ফেলে দিলি কেন?
এত ভালো মিষ্টিকে কেউ ফেলে দেয়? তুমি কি মানুষ? এমন করে কেউ মিষ্টি মুখে দেয়? তার উপর দেখো, আমাকে ভিজিয়ে ফেলেছো তুমি। এমনটা কেউ করে? যদি আমার কিছু একটা হয়ে যেত? তোর কিছু হয়ে গেলেই বা আমার কি? আমি তোকে নিজের স্বামী হিসেবে মানি না, ওকে? আর না কখনো আমি তোকে নিজের স্বামী হিসেবে মেনে নিব। মানে কেন? আমি কি করেছি? তুই কিছু করিসনি তো, যা করার আমি সকালে করব। তোর সাথে আমি কখনোই সংসার করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। কেউ যদি আমার সাথে সংসার করতে না চায়, তাহলে আমি তো আর তাকে জোর করতে পারি না। কিন্তু প্লিজ, একটা অনুরোধ, আমার পরিবারের লোকদের কোনোভাবে ছোট করো না। এটা আমি সহ্য করতে পারবো না। এই তো লাইনে আসছে। তুই যদি এখন আমার কথা শুনিস তাহলে আমি কথা দিলাম কোনো ঝামেলা করব না, কিন্তু তুই যদি আমার কথা না শুনিস বা আমাকে কোনোভাবে জোর করার চেষ্টা করিস তাহলে আমি আর কোনো কথা দিতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি কিছু করব না। ঠিক আছে তো? হুম, ঠিক আছে। যদি আমার সুযোগ নেওয়ার চেষ্টা করিস তুই, তাহলে শুনে রাখ, আমি তোর ওটা একদম কেটে ফেলবো। হুম, মনে থাকবে আমার। শুভর কথাটা শেষ হতেই নীলা নিজের হাতে থাকা খাবার প্লেটটা রেখে দিয়ে শুভর দিকে অগ্নি চোখে তাকিয়ে কিছুটা চোখ রাঙানি দিয়ে বিছানার উপর বসে পড়ল। নীলা বিছানার উপর বসে শুভর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওইদিকে শুভ নিজের পরনে থাকা শেরওয়ানিটা খুলে রেখে দিল সোফার উপর। শুভ নিজের শেরওয়ানিটা সোফার উপর রেখে দিয়ে নিজের বুকের ও গলার কিছু জায়গায় মেডিসিন দিতে লাগলো। গরম দুধ গায়ের উপর পড়ায় শুভর শরীরের বেশ কিছু জায়গায় ফোস্কা পড়ে গেছে, আর শুভ এখন সেখানেই মেডিসিন দিতে লাগলো। নীলা যদিও শুভর দিকে তাকিয়ে এসব কিছু নীরবে দেখে যাচ্ছে, তবে নীলা কোনোভাবেই শুভকে সাহায্য করতে এগিয়ে আসছে না। শুভ মেডিসিন দেওয়া শেষ করে নীলার দিকে তাকিয়ে নীলাকেও জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? তোমার হাতের কোথাও লাগেনি তো? আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে, তুই নিজের চিন্তা কর। আচ্ছা, ঠিক আছে। তুমি কি এখন ঘুমিয়ে পড়বে? আসলে আলো নিভিয়ে দিতে হবে তো। না, আলো জ্বলতে থাকুক, আলো নিভে গেলে আমার সমস্যা হবে। ওকে, তুমি যেটা বলবে তাই হবে। শুভ নীলার কথা মতো রুমের আলো জ্বলতে দিল আর নিজে সোফায় শুয়ে পড়ল। শুভ ভেবেছিল হয়তো নীলা সকল কিছু বুঝতে পেরে এই সম্পর্ককে মেনে নিবে আর নতুন করে জীবন শুরু করবে, কিন্তু নীলার এমন ব্যবহারে শুভ এখন ঠিক বুঝতে পারছে যে কোনো কিছুই আর ঠিক হবে না, বরং এই সম্পর্কটা যে কোনো সময়েই ভেঙে যাবে। তাছাড়া নীলা নিজেও এখন অনেক বেশি করে ফেলেছে, যা শুভর মোটেও পছন্দ হয়নি। শুভর সোফার উপর শুয়ে আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। শুভর গলা ও মুখ এখনো জ্বালা করছে। শুভ নিজের চোখ জোড়া বন্ধ করে কোনো মতে ঘুমাতে চেষ্টা করলো। ওইদিকে নীলা এখনো বিছানায় নিশ্চুপ হয়ে বসে আছে। নীলার জীবনটা এমন ভাবে বদলে যাবে এটা যেন নীলা কখনো কল্পনাও করতে পারেনি। শুভর সাথে নিজের বাকিটা জীবন একসাথে থাকার কথা ভাবতেই নীলার বুকের মাঝে কেমন যেন করে ওঠে। নীলা কোনোভাবেই পারবে না শুভর মতো একজনের সাথে নিজের বাকিটা জীবন কাটাতে। নীলা বিছানায় বসে আপন মনে এসব কথাই চিন্তা করতে থাকলো। রাত গভীর হয়ে আসতেই নীলা নিজের বিছানা থেকে নেমে পড়ল। নীলা নিজের বিছানা থেকে নেমে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা সকল খাবারগুলো পরিষ্কার করতে লাগলো। নীলার চোখ বেয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। নীলার এখনো মনে হচ্ছে তার সাথে যা যা ঘটছে তা হয়তো কোনো নিছক স্বপ্ন, যা ভোর হতেই ভেঙে যাবে। নীলা সকল খাবার পরিষ্কার করে শুভর দিকে দৃষ্টিপাত করলো। নীলা শুভর দিকে দৃষ্টিপাত করতে দেখতে পেল শুভ গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। শুভ গভীরভাবে ঘুমিয়ে পড়তেই নীলা শুভর দিকে এগিয়ে গেল। নীলা শুভর দিকে এগিয়ে গিয়ে আলতো করে শুভর গলার উপর নিজের হাতটা রাখলো। নীলার চোখ থেকে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। নীলা কখনোই কারোর ওপর এতটা রেগে যায়নি, আর না কখনো কাউকে এমনভাবে আঘাত করেছে সে। নীলা শুভর গলায় আলতো করে মেডিসিন দিয়ে দিতে লাগলো আর আপন মনে বলল, সরি শুভ, আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোকে কখনোই নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। আমি জানি তুই অনেক ভালো ছেলে, কিন্তু বিশ্বাস কর আমি নিজেও বুঝতে পারছি না যে আমার এই মুহূর্তে কি করা উচিত। সরি রে, আমি রাগের মাথায় তোকে আঘাত করেছি, আমি তোকে এমনভাবে বকা দিতে চাইনি। সরি শুভ, সরি। নীলা ফিসফিস করে কথাগুলো বলে শুভর মাথায় আলতো করে নিজের হাতটা বুলিয়ে দিল। নীলা শুভর মাথায় হাত বুলিয়ে দিয়ে আর কোনো কথা না বলে আবারও নিজের বিছানার দিকে চলে গেল। নীলা নিজের বিছানায় ফিরে এসে আবারও আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতে লাগলো।
ভোরের আলো ফুটতেই নীলা ফ্রেশ হতে চলে গেল। নীলা ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে আসলো রান্নাঘরের দিকে। নীলা রান্নাঘরে চলে এসে বাড়ির সকলের জন্য নাস্তা তৈরি করতে শুরু করলো। নীলা কিচেনে এসে প্রায় ঘন্টাখানিক সময় নাস্তা রান্না করতেই আচমকা নীলার পেছন থেকে কেউ একজন নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল। লাও মা আমার, তুমি কি আমাদের ওপর অভিমান করে আছো? নীলা কথাটা শুনতেই নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। নীলা পেছন ফিরে তাকাতেই দেখতে পেল শুভর মা মানে নীলার শাশুড়ি দাঁড়িয়ে আছেন। নীলা নিজের শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে ফিরে তাকালো আর কিছুটা শক্ত গলায় বলল। আচ্ছা আপনি নিজেই বলুন, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? নীলার প্রশ্নটা শুনে শুভর মা নিজের মাথাটা নিচু করে ফেলল। শুভর মা নিজের মাথাটা নিচু করে ফেলতেই নীলা আবারও বলল। এইভাবে মাথা নিচু করে থাকলে সত্যি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। একজনের সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে না করাটা অন্যায়, আর সত্যিটা লুকিয়ে গিয়ে অন্য স্বামী বদল করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়াটা পাপ, যেটা আপনারা দুই পরিবার মিলে করেছেন। আপনাদের আমি কখনোই ক্ষমা করব না। নীলার কথাটা শেষ হতেই আচমকাই শুভ কিচেনের সামনে চলে আসলো। শুভ কিচেনে এসে নীলা আর নিজের মাকে একসাথে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে শুভ তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল। মা, আপনি এখানে? সব ঠিক আছে তো মা? আপনার চোখ মুখ এমনভাবে শুকিয়ে আছে কেন? শুভর প্রশ্নটা শুনে শুভর মা নিজেকে খানিক সামলে নিয়ে মুচকি হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ আমি ঠিক আছি শুভ। বৌমা সকাল সকাল নাস্তা তৈরি করছে দেখে আমিও চলে আসলাম বৌমাকে সাহায্য করতে। ও আচ্ছা, ভাবিকে দেখছি না যে। ভাবি কি এখনো ঘুম থেকে ওঠেনি? ওদের কথা আর বলিস না, কেন জানি ওদের কথা ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। সোহান এই বাড়ির বড় ছেলে হয়ে নিজের বাবা মায়ের মান সম্মানের কথা চিন্তা না করে যখন নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে এই বাড়িতে নিয়ে এসেছে, তারপর থেকে এই বাড়ির সকলেই সোহানের দিক থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছে। শুভ তার মায়ের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মাকে বলল। মা, আমাকে নাস্তা দাও, আমি খেয়ে অফিসে চলে যাই। আজ অফিসে যাবি মানে? সবে মাত্র বিয়ে হয়েছে তোর, কম করে হলে 7 দিনের ছুটি তোকে নিতেই হবে। না মা, অফিসে অনেক জরুরি কাজ পড়ে আছে। তাছাড়া আমি বাড়িতে থাকলে সেটা অনেক সমস্যার কারণ হবে। তার থেকে ভালো আমি নিজের অফিসেই থাকি, কাজও হবে, মনও ভালো থাকবে। শুভ নিজের কথাটা শেষ করতেই খাবার টেবিলের দিকে চলে গেল। শুভ খাবার টেবিলের দিকে চলে যেতেই শুভর মা নীলাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলল। নীলামা, আমি জানি আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তাই বলে তুমি ভাবছো না যে আমার ছোট ছেলে শুভ ভালো ছেলে না? আমার শুভ অনেক ভালো মনের একজন মানুষ। তুমি মা আমার ছেলেকে কখনো কষ্ট দিও না। একজন মা হয়ে তোমার কাছে আমার একটাই অনুরোধ। আপনার ছেলেকে কষ্ট দিব না বলছেন, আর আমি যে কষ্ট পাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন না আপনি? দেখো নীলামা, যা হবার তা তো হয়ে গেছে, এখন আর সেটা নিয়ে কথা বলে লাভ হবে না। অতীতের কথা ভুলে গিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে তো নাকি? আমার দ্বারা এসব সম্ভব হবে না মা। আমি আপনাকে কথা দিতে পারছি না কোনো কিছু। আমাকে এখন আমার কাজ করতে দিন। নীলার কথাটা শেষ হতেই নীলার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ফেললেন। মায়ের মন তো এমনই হয়ে থাকে, যত যাই হয়ে যাক না কেন নিজের সন্তানের চিন্তা সবসময় মায়ের মাথায় থাকবে, এটাই তো স্বাভাবিক। শুভর মা আজ নীলার কাছে শুভর ভালো থাকাটা চাইলো, তবে নীলা নিজের অভিমানের কারণে তাকেই কথা শুনিয়ে দিল। নীলা নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ছেড়ে ফেলে নিজের মতো করে আবারও রান্না করায় মনোযোগ দিল। নির্দিষ্ট সময়ে রান্না শেষ হয়ে যেতেই নীলা সকল খাবার গুছিয়ে খাবার টেবিলের দিকে চলে আসলো। নীলা খাবার টেবিলের সামনে এসে খাবারগুলো টেবিলের উপর রাখতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল। নীলা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তোমার কাজ শেষ হলে একটু রুমে এসো। শুভর কথাটা শুনে নীলার তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। নীলা সাধারণভাবেই খাবারগুলো রেখে দিয়ে চলে গেল। শুভ আর অপেক্ষা না করে দ্রুত খাবার খেতে শুরু করলো। প্রায় মিনিট 5 সময় খাবার খাওয়ার পরে শুভ খাবার টেবিল থেকে উঠে নিচের ঘরের দিকে চলে গেল। শুভ নিজের ঘরে ফিরে এসে নীলার জন্য অপেক্ষা করতে লাগলো, তবে নীলা এখনো শুভর রুমে আসছে না। শুভ আরো বেশ কিছু সময় অপেক্ষা করার পর নীলা শুভর রুমে চলে আসলো। নীলা শুভর রুমে প্রবেশ করতেই কিছুটা শক্ত গলায় শুভকে উদ্দেশ্য করে বলল। দেখ শুভ, আমি একটা বাজে কথাও শুনতে চাই না। গতকাল রাতের কথা যদি তোর মনে থেকে থাকে তাহলে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা বলবি, কেমন? হ্যাঁ, আমি ব্যক্তিগত কোনো কথা বলার জন্য তোমাকে ডেকে নিয়ে আসিনি।
আমি তোমাকে একটা অনুরোধ করতেই এখানে ডেকেছি। বাহ, চমৎকার তো। তোদের ফ্যামিলির ড্রামা তো অসাধারণ। সকালে মা অনুরোধ করতে চলে এসেছে, এখন আবার ছেলেকে পাঠিয়েছে অনুরোধ করতে। বলি, এত নাটক করিস কি করে তোরা? আমি না সত্যিই বুঝি না। নীলা প্লিজ, তোমার যা ইচ্ছে হয় আমাকে বলো, তবে আমার মাকে নিয়ে একটাও বাজে কথা আমি সহ্য করব না। ইস, গায়ে লাগছে খুব। আমার সাথে প্রতারণা করার আগে এসব মনে ছিল না, এখন নাটক করা হচ্ছে আমার সাথে। নীলা, যদি নাটক আর ড্রামা করার কথা বলো তাহলে বলতেই হয় তোমরা বাবা মা ও কোনো কিছুতে কম নয়। শুভ কথাটা বলে শেষ করার আগেই নীলা রেগে গিয়ে সজোরে শুভর গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিল। শুভ এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। নীলা থাপ্পড় মারতেই শুভ নিজের গালে হাত দিয়ে নীলার দিকে অবাক চোখে তাকালো। নীলা থাপ্পড় দিয়ে শুভর দিকে এখনো অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ নিজের গালে হাত দিয়ে কিছুটা হতভম্ব হয়ে নীলার দিকে তাকিয়ে রইল। থাপ্পড়ের ব্যথার থেকে বেশি জ্বালা করছে নীলার চোখে থাকা ঘৃণাটা। শুভ কিছুটা সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। অতিরিক্ত রেগে থাকার কারণে নীলার বুক দ্রুত ওঠানামা করতে লাগলো। শুভ নীলার এমন অবস্থা দেখে ধীর পায়ে নীলার সামনে থেকে সরে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে সকালের আলো ছড়িয়ে পড়েছে, অথচ এই ঘরের ভেতর যেন অদ্ভুত এক অন্ধকার জমে আছে। শুভ গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। শুভর চোখের পাতা আজ বড্ড ভারী হয়ে উঠছে, মনে হচ্ছে এখনই অঝরে বৃষ্টি নামবে। শুভ নিজেকে কোনো মতে সামলে নিয়ে নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তোমার বাবা মাকে আমি অসম্মান করার জন্য কথাটা বলিনি নীলা। আমি শুধু বলতে চেয়েছিলাম ভুল শুধু আমাদের পরিবার করেনি, তোমার পরিবারও না জেনে না বুঝেই তোমাকে এই বিয়েতে রাজি করিয়েছে। এখানে আমরা সবাই পরিস্থিতির শিকার। প্লিজ শুভ, ড্রামা বন্ধ কর। তোদের পরিবারের কেউ নির্দোষ না, আর তুই তো একদমই না। এটাই তো বোঝাতে চাস আমায়? আমি কি করেছি বলো? আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি? ভাইয়া পালিয়ে যাওয়ার পর বাবা যখন আমার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল তখন আমি আর না করতে পারিনি। আমি শুধু দুই পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিলাম। আর আমার জীবনটা, সেটা বাঁচানোর দরকার ছিল না? আমাকে জানানোর প্রয়োজন বোধ হয়নি? নীলার কণ্ঠ এবার কিছুটা কেঁপে উঠল। শুভ এবার ধীরে ধীরে নীলার দিকে তাকালো। মেয়েটার চোখ ভিজে গেছে, অথচ সে কাঁদতে চাইছে না। নিজের কষ্টটা শক্তভাবে লুকিয়ে রাখতে চাইছে সে। শুভ নীলার দিকে তাকিয়ে মলিন হেসে নীলাকে বলল, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না নীলা। বিশ্বাস করো, আমি তো কখনো ভাবিও নি এমন কিছু হবে কখনো। কিন্তু হয়েছে, আর এখন আমি এই সম্পর্কটা মানতে পারছি না। হ্যাঁ, আমি তোকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারছি না শুভ। ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। তুমি যতদিন সময় চাও আমি দিব। শুধু একটা কথা, প্লিজ বাড়ির সকলের সামনে এমন কিছু করো না যাতে মা ভেঙে পড়ে। মা গতকাল রাত থেকে এক ফোঁটা ঘুমায়নি। তাহলে আমাকে সত্যিটা আগে বললো না কেন? কারণ তখন পরিস্থিতি সামলানো ছাড়া আর কোনো উপায় ছিল না। নীলা এবার আর কোনো কথা বলল না, শুধু ঠান্ডা চোখে শুভর দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসলো। শুভর গালের উপর নীলার হাতের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ফর্সা গালে 5টি আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা ও শুভ দুজনেই একদম নীরব হয়ে থাকতেই যেন পুরো রুমটা এক থমথমে নীরবতায় ঢেকে গেল। বেশ কিছু সময় শুভ আর নীলা নীরব থাকার পর শুভ নিজেই সকল নীরবতা ভেঙে নিজের ওয়ার্ড্রপ খুলে একটা ফাইল বের করলো। তারপর সেই ফাইলটা নীলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলল, এখানে তোমার সকল কাগজপত্র আছে। আর এটা? শুভ সম্পূর্ণ কথাটা বলার আগে খানিক থমকে গিয়ে একটা ছোট খাম বের করলো। ছোট্ট খামটা নিজের হাতে নিয়ে শুভ আবারও নীলাকে বলল, এখানে একটা সাইন করা ডিভোর্স পেপার আছে। তুমি যদি কখনো মনে করো আমার সাথে থাকতে পারবে না তাহলে তুমি সাইন করে দিলেই হবে। আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না। শুভর কথাটা শুনে নীলা যেন জমে গেল। সে অবাক হয়ে খামটার দিকে তাকিয়ে আছে। নীলা যেন নিজের চোখকে আজ বিশ্বাস করাতে পারছে না। সবে মাত্র বিয়ে হয়েছে তাদের, এর মধ্যেই শুভ ডিভোর্সের পেপার রেডি করে ফেলেছে কি করে? এটাই ভাবছে নীলা। নীলা আপন মনে ছাইপাশ কথা চিন্তা করে শুভকে বলল, কি এটা? হ্যাঁ নীলা, আমি চাই না তুমি বাধ্য হয়ে আমার সাথে থাকো। সম্পর্ক জোর করে টিকে না। আমি ফাইজলামি করি তোমার সাথে,
কিন্তু আমি কখনোই চাই না ফাইজলামির ছলে তোমার জীবনটা নষ্ট করতে। নীলা ধীরে ধীরে খামটা হাতে নিল। তার বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। সে ভেবেছিল শুভ হয়তো তাকে জোর করবে, অধিকার দেখাবে, কিন্তু ছেলেটা তো উল্টে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে। গতকাল রাতেও তো শুভ তাকে বারবার করে ভালোবাসার কথা বলছিল, অধিকার দেখাতে চেষ্টা করছিল। তবে আজ হঠাৎ করে শুভ তাকে... না, নীলা আর কিছু ভাবতে পারছে না। মাথাটা যেন একদম ঝিম ধরে আছে নীলার। নীলা নিশ্চুপ হয়ে যেতেই শুভ আবারও বলল, তুমি চাইলে আজই তোমার বাবার বাড়ি চলে যেতে পারো, আমি কাউকে কিছু বলবো না। এই ওয়েট শুভ, তুই কি খুব ভালো সাজতে চাইছিস আমার সামনে? এটা বুঝি তোর নতুন নাটক? না নীলা, আমি শুধু চাই না তুমি আমাকে ঘৃণা করো। এই প্রথম শুভর গলায় কেমন যেন ভাঙা সুর শুনতে পেল নীলা। ছেলেটার চোখে কোনো অভিনয় নেই, বরং অদ্ভুত একটা কষ্ট লুকিয়ে আছে। আর এই কষ্টটা যেন এখন শুভর হৃদয় থেকে বেরিয়ে এসে নীলার বুকের বাম পাশে আঘাত করছে। কিন্তু এখন নীলা কোনোভাবেই শুভর সামনে ভেঙে পড়তে চাইছে না। নীলা নিজের মনকে আরো শক্ত করে শুভকে বলল, ঠিক আছে, তবে আমি আরো কিছুদিন এখানেই থাকবো, তারপর শেষ সিদ্ধান্ত নিব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমি এখন অফিসে যাচ্ছি। শুভ কথাটা বলে নিজের ঘড়িটা হাতে পড়ে নিল আর অফিসের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে নীলার সামনে দিয়ে চলে যেতে নিল। নীলা শুভকে এমনভাবে চলে যেতে দেখে কোনো কারণ ছাড়াই পেছন থেকে শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, এই শুভ, তুই কি সত্যি অফিসে চলে যাচ্ছিস? হুম, বাড়িতে থাকলে হয়তো আরও সমস্যা বাড়বে, যেটা আমি চাই না, তাই অফিসে চলে যাচ্ছি। বুঝেছি, পালিয়ে যাচ্ছিস তুই। যাক, পালিয়ে গিয়ে যদি ভালো থাকিস তবে সেটাই হোক। শুভ নীলার কথাটা দরজার সামনে ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল। শুভ দরজার সামনে দাঁড়িয়ে বাঁকা একটা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, সবাই পালায় না নীলা, কেউ কেউ দূরে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, ঠিক যেমন আমি। কথাটা বলে শুভ আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। শুভ রুম থেকে বেরিয়ে চলে গেল। শুভ চলে যাওয়ার পর নীলা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের হাতে থাকা ডিভোর্স পেপারের খামটার দিকে তাকালো। কেন যেন এই খামটা দেখে তার বুকের ভেতরটা ভারী হয়ে উঠছে। নীলা চোখ বুলিয়ে ডিভোর্স পেপারটা দেখছে আর হাত বুলিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় আচমকা বাড়ির নিচ থেকে কারো চিৎকার ভেসে আসলো। নীলা চিৎকারের শব্দ শুনতেই নিজের হাতে থাকা ফাইলটা বিছানার উপর রেখে দিয়ে দ্রুত রুমের বাহিরে চলে আসলো। নীলা নিজের রুমের বাহিরে এসে দাঁড়িয়ে দেখতে পেল শুভর মা শুভকে বলছে, শুভ, শুভ বাবা দাঁড়া, আজ অফিসে না গেলে হয় না? কাল রাত থেকে তোর শরীরও ভালো না, আজ বাড়ি থেকে যা খোকা, মায়ের কথাটা শোন। আরে মা, আমি ঠিক আছি, আপনি অযথা আমাকে নিয়ে চিন্তা করছেন। না, তুই ঠিক নেই, গলার দিকে এখনো ফসকা পড়ে আছে, তোকে আজ যেতে হবে না খোকা, আমার মনও কেমন জানি করছে। শুভ নিজের মায়ের বিচলিত কণ্ঠস্বর শুনে মুচকি হেসে নিজের মায়ের মাথার উপর আলতো করে হাতটা রেখে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হবে না মা, আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না, আপনি সাবধানে থাকবেন তাতেই হবে। আসছি মা। শুভ নিজের কথাটা শেষ করে নিজের চোখ তুলে একবার নীলার দিকে তাকালো। নীলাকে সিঁড়ির পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলা এখনো ঠাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর কেমন যেন অস্বস্তি কাজ করছে। তবে এই অস্বস্তির আসল কারণটা কি নীলা নিজেও জানে না। সারাদিন নীলার ভীষণ অদ্ভুতভাবে কাটলো। বাড়ির সবাই তার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেছে সে, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে একটা চাপা অস্বস্তি তার মাঝে স্পষ্ট। দুপুরের দিকে নীলা নিজের ঘরে বসেছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। নীলা নিজের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল অচেনা নাম্বার থেকে মেসেজটা এসেছে। মেসেজে লেখা ছিল, তুমি কি সত্যিটা জানতে চাও? নীলা ব্রুকুচকে মেসেজটার দিকে তাকালো। নীলা বুঝতে পারছে না কে তাকে মেসেজ করেছে আর কোনো সত্যির কথা বলছে। নীলা আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতেই আবারও মেসেজ নোটিফিকেশন বেজে উঠলো। নীলা আবারও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো মেসেজ এসেছে। সোহান কেন পালিয়েছে সেটা তো তুমি জানো না, তবে আমি জানি। মেসেজটা পড়ে নীলার বুকটা কেঁপে উঠলো। নীলা অন্য কোনো কিছু চিন্তা না করে দ্রুত রিপ্লাই দিল, আপনি কে? আর আপনি কি করে জানেন এসব? আমাকে সত্যিটা বলুন প্লিজ। আমি জানতে চাই কেন সোহান পালিয়ে গেছে, আর আমাকে কেনই বা এত বড় ধোঁকা দেওয়া হয়েছে। কে? নীলার মেসেজ তো চলে গেল, তবে ফোনের ওপাশ থেকে আর কোনো উত্তর আসলো না। নীলার হাত এখন থরথর করে কাঁপছে। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। নীলা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নিজেকে যেন আর সামলাতে পারছে না।
নীলা ফোনের দিকে তাকিয়ে মেসেজের অপেক্ষা করতে লাগলো। প্রায় মিনিট খানেক সময় অপেক্ষা করতেই হঠাৎ করে নীলার রুমের দরজায় কেউ একজন নক করলো। নীলা দরজায় শব্দ শুনতে পেয়ে কিছুটা কেঁপে উঠলো আর কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, কে? নীলা, আমি মা। নীলা তার শাশুড়ির কণ্ঠস্বর শুনতে পেতেই দ্রুত ফোনটা লুকিয়ে রেখে দরজা খুলে দিতে চলে গেল। নীলা নিজের রুমের দরজাটা খুলে দিতেই শুভর মা নীলার রুমের ভিতর প্রবেশ করলো। নীলার শাশুড়ি ঘরে প্রবেশ করে নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা মা, তোমাকে দেখে ভীষণ আপসেট লাগছে। তুমি ঠিক আছো তো? জি আমি ঠিক আছি, কিন্তু আপনি কষ্ট করে আমার রুমে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। না মা, আমি আসলে তোমাকে একটা কথা বলতে এসেছি। জি বলুন। নীলা, আমার শুভ ছোটবেলা থেকেই খুব চুপচাপ, নিজের কষ্ট কাউকে বুকে বুঝতে দেয় না, কিন্তু ভিতরে ভিতরে খুব নরম মনের একজন ছেলে। ওকে ভুল বোঝো না মা, ওকে কষ্ট দিও না তুমি। আমি তো শুভর মা, আমি জানি আমার ছেলে কেমন। তুমি মা ওকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে তুমি নিজের উপরও অভিমান করে থাকতে পারবে না। শুভর মায়ের কথাটা শুনে নীলা নিশ্চুপ হয়ে গেল। নীলাকে নিশ্চুপ দেখে শুভর মা আবারও বলল, জানো নীলা, গতকাল রাতে তোমার রুমের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। ভয় হচ্ছিল শুভ যদি রেগে কোনো ভুল করে ফেলে, কিন্তু পরে দেখি ছেলেটা নিজেই সোফায় শুয়ে পড়েছে। নীলা এবার নিজের চোখ নামিয়ে ফেলল। নীলা নিজের চোখটা নামিয়ে ফেলে মৃদু কণ্ঠে নিজের শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। সোহান ভাইয়া কেন এমন করলো? আমি অনেক জানার চেষ্টা করেছি, তবে কোনোভাবেই কিছু জানতে পারছি না। আপনি আমাকে দয়া করে বলুন না সত্যিটা আসলে কি। নীলার প্রশ্নটা শুনে শুভর মা কিছুটা চুপসে গেল। শুভর মা কিছুটা সময় নিশ্চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মারে, কিছু প্রশ্ন উত্তর না জানাই ভালো। মানে? সব সত্যি জানলে হয়তো আরো বেশি কষ্ট পাবে তুমি। কথাটা বলেই শুভর মা উঠে চলে গেলেন। নীলা এবার পুরোপুরি কনফিউজড হয়ে গেল। নীলা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, সোহানের ব্যাপারে সবাই এমন অদ্ভুত আচরণ করছে কেন? আর ওই অচেনা নাম্বার থেকে পাঠানো মেসেজের মানেই বা কি? সোহানের সত্যিটা জানলে আমি আরো বেশি কষ্ট পাবো কেন? কি সেই সত্যি? না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে সত্যিটা জানতেই হবে। নীলা কথাটা বলতেই আবারও ফোন হাতে নিয়ে সেই অপরিচিত নাম্বারে ফোন করার চেষ্টা করলো। তবে ফোনটা সুইচ অফ আসতে লাগলো। সন্ধ্যার দিকে আচমকা বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। নীলা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর আপন মনে শুভর কথা ভাবছিল। প্রায় বেশ অনেকটা সময় শুভর কথা ভাবার পর আচমকাই নীলা গাড়ির শব্দ ভেসে আসলো। গাড়ির শব্দটা কানে আসতেই নীলার ঘোর কেটে গেল। নীলা গাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল শুভ গাড়ি এটা। নীলা বারান্দায় দাঁড়িয়ে ভালো করে তাকাতেই দেখতে পেল শুভ নিজের গাড়ি থেকে বেরিয়ে ঠিকভাবে হাঁটতে পারছে না। শুভর এমন অবস্থা দেখে নীলার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। নীলা শুভর এমন অবস্থা দেখে দ্রুত বারান্দা থেকে বেরিয়ে নিজের রুমের বাহিরে চলে আসলো। নীলা নিজের রুমের বাহিরে আসতেই দেখতে পেল শুভর মা দ্রুত দৌড়ে নিজের ছেলের কাছে চলে গেলেন আর শুভকে ধরে বললেন, এ কি অবস্থা তোর? কিছু না মা, একটু জ্বর এসেছে মনে হয়। কথাটা বলেই শুভ সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু শরীরে অতিরিক্ত জ্বর থাকায় শুভ ঠিকভাবে সিঁড়িতে পা রাখতে পারছে না। শুভ সিঁড়িতে পা রাখতে না পেরে হোঁচট খেয়ে সিঁড়ির উপর থেকে পড়ে যেতে নিতেই নীলা নিজের অজান্তেই দৌড়ে এগিয়ে চলে আসলো শুভর দিকে। শুভ পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই নীলা শুভর হাত ধরে ফেললো। নীলা শুভর হাত ধরে ফেলতেই শুভ ও নীলার চোখ জোড়া এক হয়ে গেল। শুভ অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে আর আপন মনে ভাবছে, নীলা যেখানে তাকে ঘৃণা করে সেখানে নীলা কেন তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। ওইদিকে নীলাও বুঝতেই পারছে না কেন তার বুকের ভিতরটা আজ এমন ভাবে কাঁপছে। তবে কি শুভর প্রতি নীলার ভালোবাসার সৃষ্টি হয়েছে? নীলা শুভর হাতটা ভালোভাবে ধরে শুভকে নিয়ে রুমের দিকে চলতে লাগলো। শুভর সারা শরীর জ্বরের কারণে গরম হয়ে উঠছে। এইদিকে শুভ বৃষ্টিতেও ভিজে আছে। এমন ভেজা শরীর এমন ভাবে গরম হয়ে উঠতে পারে কি করে? এটাই নীলা বুঝতে পারছে না। নীলা শুভর হাতটা আরো শক্তভাবে জড়িয়ে ধরলো, যাতে করে শুভ তার থেকে দূরে না সরে যায়। কিন্তু সত্যি তো এটাই, নীলা নিজেই শুভকে তার থেকে দূর করে দিয়েছে। শুভ এবার কিছুটা কষ্ট করে নিজের শরীরটা সামলে নিয়ে মৃদু কণ্ঠে বলল, নীলা, আমি ঠিক আছি, তুমি ছেড়ে দাও। ঠিক আছিস মানে? শরীরের অবস্থা দেখেছিস নিজের? চুপচাপ আমার সাথে রুমে চল। তোমাকে এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। আমি মরে যাচ্ছি না, সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। তুই সব সময় এমন উল্টাপাল্টা কথা বলিস কেন? মানে তোকে যে কি করতে ইচ্ছে করে আমার, তোকে আমি ছাড়বো না, আমার সাথেই তোকে যেতে হবে।
নীলা রাগ দেখিয়ে কথাটা বললেও তার গলার কাঁপুনি লুকিয়ে রাখতে পারল না। শুভ এবার নীলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা হয়তো এখনো তাকে নিজের স্বামী হিসেবে মানতে পারেনি, কিন্তু তার চোখে এই মুহূর্তে স্পষ্ট চিন্তা ফুটে উঠেছে। শুভ নীলার দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও কেন যেন বলল না সে কিছু, শুধু ধীরে ধীরে নিজের হাতটা নীলার হাত থেকে সরিয়ে নিয়ে নিজের নিজের রুমের দিকে চলে গেল। শুভর এমন ভাবে চলে যাওয়ায় নীলা কিছুটা অবাক হয়ে গেল আর ঠায় কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল নীলা। তারপর নিজের অজান্তেই শুভর পেছন পেছন রুমের দিকে চলে গেল। রুমে ঢুকতেই শুভ নিজের ভেজা শার্টটা খুলে সোফার উপর ফেলে দিল। শুভ বুকের বেশ কিছু জায়গা এখনো লাল হয়ে আছে, গলার ফোসকাগুলোও আরো স্পষ্ট হয়ে উঠেছে। জ্বরের কারণে পুরো শরীর কাঁপছে তার। নীলা দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখছে। শুভ আলমারি খুলে জামা বের করতে গিয়েও কেমন যেন তাল সামলাতে পারল না। ঠিক তখনই নীলা দ্রুত এগিয়ে গিয়ে শুভর হাতটা ধরে ফেলল আর শুভকে বলল, আহা, কি করছিস? ধীরে, পড়ে যাবি তো তুই। ছাড়ো, আমি নিজেকে সামলে নিতে পারবো। দেখেছি কেমন সামলাতে পারিস। এখন বেশি কথা না বলে চুপচাপ বস। নীলার গলায় এবার অদ্ভুত একটা অধিকার মিশে গেল। শুভ কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল। নীলা আলমারি থেকে একটা শুকনো টি শার্ট বের করে শুভর দিকে বাড়িয়ে দিল। নে, এটা পরে নে, না হলে ঠান্ডার লেগে আরো জ্বর আসবে। তুমি তো বলেছিলে আমার কিছু হয়ে গেলেও তোমার কিছু যায় আসে না। তবে আজ আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন নীলা? কথাটা শুনে নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আর কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, সব কথা মনে রাখতে হয় না। দ্রুত জামাটা পরে নে শুভ। শুভ নীলার কথাটা শুনে মুচকি হাসলো। তারপর নীলার হাত থেকে জামাটা নিজের হাতে নিয়ে নিল। কিন্তু শুভর শরীর এতটাই দুর্বল লাগছে যে টি শার্টটা ঠিকভাবে পরতেও কষ্ট হচ্ছে তার। নীলা কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে বিরক্ত গলায় বলল, সর, আমি দিচ্ছি। কি? এত অবাক হচ্ছিস কেন? ছোট বাচ্চার মতো আচরণ করছিস। হাত দে। শুভ এবার চুপচাপ দাঁড়িয়ে রইল আর নীলা নিজের হাত দিয়ে শুভর গায়ে টি শার্টটা পরিয়ে দিতে লাগলো। এই প্রথম এত কাছ থেকে শুভকে অনুভব করলো নীলা। ছেলেটার বুকের দ্রুত ওঠানামা, শরীরের গরম তাপ আর সেই অদ্ভুত শান্ত চোখ, সব মিলিয়ে নীলার বুকের ভেতর কেমন যেন অস্থির লাগছে। নীলা শুভকে টি শার্ট পরিয়ে দিতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, তুমি রাগ করে কথা বললেও তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। নীলা শুভর কথাটা শুনে সাথে সাথে চোখ তুলে তাকালো শুভর দিকে। নীলা শুভর দিকে তাকিয়ে শুভকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, তুই এখন আবার শুরু করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন বিছানায় শুয়ে পড় আর রেস্ট কর। নীলা কথাটা বলে শুভকে একদম ছোট্ট বাচ্চাদের মতো করে বিছানায় শুইয়ে দিল। নীলা শুভকে বিছানায় ঠিকভাবে শুইয়ে দিতেই ভুল করে নীলা দুম করে শুভর ঠিক বুকের উপর পড়ে গেল। নীলা শুভর বুকের উপর পড়ে যেতেই ভীষণ রকম অবাক হয়ে গেল। নীলা ঠিক বুঝতে পারল না যে হঠাৎ করে এমনভাবে সে কি করে শুভর বুকের উপর পড়ে গেল। নীলা শুভর বুকের উপর পড়ে যেতেই শুভর বুকের হৃদয়ের স্পন্দন শুনতে পেতে লাগলো। নীলার মনে হচ্ছে শুভর বুকের ভিতর হৃদয়টা হয়তো চিৎকার করে শুধুমাত্র একটাই কথা বলছে, ভালোবাসি নীলা। নীলা যেন এই বুকের উপর মাথা রেখে কোথাও একটা হারিয়ে গেল। নীলা শুভর বুকের উপর মাথা থেকে একটা ঘুরে হারিয়ে যেতেই আচমকা শুভর মা তাদের রুমের ভিতর চলে আসলো। শুভর মা রুমে প্রবেশ করতেই নীলা নিজেকে খানিক সামলে নিয়ে শুভর বুকের উপর থেকে উঠে পড়ল। নীলা শুভর বুকের উপর থেকে উঠে পড়তেই শুভর মা শুভর কাছে এসে বসে শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ বাবা, তোর তো পুরো শরীর জ্বলে যাচ্ছে। আরে মা, তার প্রয়োজন নেই। আমি একটু পরেই ঠিক হয়ে যাব। আপনি আমাকে নিয়ে এত চিন্তা করবেন না মা। না, তোকে নিয়ে মোটেও চিন্তা করছি না। তুই এখন চুপ করে শুয়ে থাক। নীলামা, তাড়াতাড়ি ঠান্ডা পানি নিয়ে আয় তো, ছেলেটার মাথায় জল দিতে হবে। নীলা তার শাশুড়ি মায়ের কথা মতো দ্রুত নিচে চলে গেল জল দিয়ে আপার জন্য। নীলা জল নিতে যাওয়ার কিছুক্ষণ পর পানি আর কাপড় নিয়ে আবার রুমে ফিরে আসলো। নীলা কাপড় আর জল নিয়ে রুমে ফিরে এসে নিজের শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলল, মা, আপনি এখন নিজের ঘরে চলে যান। আমি শুভর খেয়াল রাখতে পারবো। নীলার কথাটা শুনে শুভর মা কিছুটা থমকে গিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করলেন। শুভর মা আপন মনে কিছু একটা চিন্তা করে নীলাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। তুমি মা আমার ছেলেটার খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমাকে ডেকো। ঠিক আছে মা, আপনি চিন্তা করিয়েন না।
নীলার কথাটা শুনে শুভর মা আর কোনো কথা বলল না। তিনি নিশ্চুপভাবেই শুভর রুম থেকে বেরিয়ে গেলেন। নীলার শাশুড়ি শুভর রুম থেকে চলে যেতেই নীলা শুভর মাথায় জলপট্টি দিতে শুরু করলো। এইদিকে নীলা যতই জলপট্টি দিচ্ছে না কেন, শুভর জ্বর ধীরে ধীরে বাড়তেই থাকলো। শুভর জ্বর আরো বেড়ে যেতেই শুভ বিড়বিড় করে বলতে শুরু করলো। সোহান ভাইয়া না, তুমি আমার নীলার কোনো ক্ষতি করো না। আমার নীলার কোনো ক্ষতি হলে আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার নীলাকে শান্তিতে থাকতে দাও ভাইয়া, প্লিজ। শুভ মুখে এমন কথা শুনতেই নীলা খানকে থমকে গেল। নীলার মনের মাঝে আবারও ঝড় উঠতে শুরু করলো। হ্যাঁ, সেই প্রশ্নের ঝড়, যেই প্রশ্নটা নীলাকে মোটেও শান্তিতে বসে থাকতে দিচ্ছে না। যদিও শুভ এই কথাগুলো জ্বরের ঘোরেই বলছে, তবে শুভ কেন সোহানের কাছ থেকে নীলাকে চাইছে, আর সোহান বা কেন নীলার ক্ষতি করতে চাইবে, এটাই নীলা বুঝতে পারছে না। নীলা শুভর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল। এই শুভ, কি হয়েছে? এসব কি বলছিস তুই? সোহান আমার ক্ষতি করবে কেন? তুমি জানো না নীলা, এই সোহান তোমাকে। শুভ সম্পূর্ণ কথাটা বলার আগেই নিশ্চুপ হয়ে গেল। শুভ আচমকায় নীরব হয়ে যেতেই নীলা কিছুটা ভয় পেয়ে গেল। নীলা শুভর পাশ থেকে উঠে পড়ে দ্রুত নিজের ফোনটা হাতে নিয়ে আবারও ডাক্তারকে ফোন করে ডাকলো। আজ কেন যেন শুভর কথা চিন্তা করে নীলা ভীষণ রকম বিচলিত হয়ে পড়েছে। নীলা ডাক্তারকে ফোন করে আবারও শুভর কাছে এসে শুভর মাথায় জলপট্টি দিতে শুরু করলো। প্রায় মিনিট 30 সময় অপেক্ষা করার পর ডাক্তার শুভর বাড়ি চলে আসলো। ডক্টর এসে শুভকে ভালোভাবে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে দিল। নীলা মেডিসিনগুলো পরম যত্নে শুভকে খাইয়ে দিয়ে সারা রাত জেগে শুভর সেবা করতে লাগলো। নীলা এমনভাবে শুভর সেবা করছে যেন একদম আদর্শ স্ত্রী তার স্বামীর সেবা করছে। যদিও শুভ আর নীলার মাঝে বৈধ স্বামী স্ত্রীর সম্পর্ক তো আছেই, তবে নীলা তো শুভকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারেনি। তবুও আজ নীলা না চাইতেও শুভর প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে। এটাই কি তবে ভালোবাসা? নীলা যেন আর কিছুই ভাবতে পারছে না। নীলা সারা রাত জেগে শুভর সেবা করার এক পর্যায়ে কিছুটা ক্লান্ত হয়ে শুভর পাশেই শুয়ে পড়ল। ভোরের দিকে শুভর ঘুম ভেঙে যেতেই শুভ বুঝতে পারল তার শরীরটা এখন বেশ ভালোই সুস্থ হয়েছে। এখন আর জ্বর নেই তার শরীরে। শুভ নিজেকে খানিক সুস্থ অনুভব করতেই নিজের চোখের জোড়া মেলে তাকালো। শুভ নিজের চোখের পাতা খুলে তাকাতেই যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শুভ দেখতে পেল তার স্ত্রী মানে নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলা শুভকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে নীলার মাথাটা মনে হচ্ছে শুভর বুকের মাঝে ঢুকে যাবে। শুভ বিষয়টা আরো ভালো করে বুঝতেই নীলার মুখের দিকে তাকালো। শুভ নীলার মুখের দিকে তাকাতেই দেখতে পেল নীলার মুখটা একদম মলিন হয়ে আছে। নীলার এমন মলিন মুখটা দেখার পর শুভর বুকের বাম পাশে খানিক অদ্ভুত রকম করে উঠল। শুভ নীলার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেল। শুভ নীলার মুখের দিকে বেশ খানিক সময় একদৃষ্টিতে তাকিয়ে আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতেই শুভ একটা দীর্ঘশ্বাস ফেলল। কেন যেন নীলার কথা গভীরভাবে চিন্তা করলেই আচমকা মনে পড়ে যায় নীলা তাকে ঘৃণা করে। নীলা তাকে ঘৃণা করে, এই কথাটা ভাবতেই শুভর মন খারাপ হয়ে যায়। শুভ নীলার দিকে থেকে নিজের মুখটা সরিয়ে নিয়ে মৃদু কণ্ঠে নীলাকে ডাকতে লাগলো। শুভ নীলাকে কয়েকবার ডাকতেই নীলা ঘুম ঘুম কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? সারা রাত ঘুমাতে পারিনি, আমাকে এখন একটু ঘুমাতে দে। হ্যাঁ, তুমি ঘুমাও, তবে আমাকে ছেড়ে দাও, আমি উঠে পড়বো এখন। হুম, আমি তোকে ছাড়বো না, এইভাবেই আমি ঘুমিয়ে থাকবো। নীলার বলা কথাটা শুনে শুভ কিছুটা অবাক হয়ে গেল। নীলা আজ এমনভাবে কথা বলছে কেন? তার মাথা ঠিক আছে তো নাকি? এতদিন যেখানে শুভর নামটা শুনতে পেলেই নীলা রেগে যেত, আর কি না সেই শুভর বুকের উপর মাথা রেখে সে প্রশান্তি নিয়ে ঘুমাতে চাইছে। শুভ আর কিছু ভাবতে পারছে না। শুভ নীলার মাথাটা ধরে আলতো করে নিজের বুকের উপর থেকে নীলার মাথাটা সরিয়ে দিতেই নীলার ঘুম পরিপূর্ণভাবে ভেঙে গেল। আর নীলা দ্রুত বিছানায় উঠে বসলো। নীলা বিছানায় উঠে বসতেই দেখতে পেল শুভ বিছানা থেকে উঠে পড়েছে। শুভ বিছানা থেকে উঠে পড়তেই নীলা শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল। এই শুভ, তোর শরীরটা এমন কেন? জ্বর কমেছে তো নাকি? হ্যাঁ, আমি এখন ঠিক আছি। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার আর মেডিসিন নিয়ে আসছি। কিন্তু কেন? গতকাল অবধি যেই মানুষটিকে তুমি ঘৃণা করে গেছো, আজ হঠাৎ তোমার কি হয়ে গেল যে সেই মানুষটির এখন এতটা কেয়ার করছো?
শুভর বলা কথাটা শুনে নীলা কিছুটা চুপসে গেল। নীলা খানিক চুপসে গিয়ে শুভকে বলল, হ্যাঁ, আমি তোকে ঘৃণা করেছি দেখে কি হয়েছে? তাছাড়া তুই এখন অসুস্থ বলেই আমি তোর খেয়াল রাখার চেষ্টা করছি, তাছাড়া আর কিছু না। কোনো প্রয়োজন নেই, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। শুভ নিজের কথাটা শেষ করতেই হন হন করে হেঁটে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। নীলা শুভর কথাটা শুনে খানিক নিশ্চুপ হয়ে শুভর চলে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। শুভর এমন ব্যবহারে নীলা মোটেও অবাক হচ্ছে না, কারণ নীলা নিজেও শুভর সাথে এর থেকেও অনেক বেশি খারাপ ব্যবহার করেছে। শুভ ফ্রেশ হতে চলে যাওয়ার পর নীলা আর বিছানায় বসে থাকলো না। নীলা বিছানাটা গুছিয়ে ফেলে নিজের রুম থেকে বেরিয়ে পড়ল। গতকাল সারাটা রাত না ঘুমিয়ে থাকার কারণে নীলার এখন ভীষণ দুর্বল লাগছে। তবে এই দুর্বল লাগার মাঝে একটা ভিন্ন রকম প্রশান্তিও আছে, আর সেটা হলো শুভর সেবা করতে পারাটা। হ্যাঁ, নীলা শুভর সেবা করতে পেরে ভীষণ রকম খুশি। নীলা তার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেল তার শাশুড়ি মা খাবার টেবিলে বসে আছেন। নীলার শাশুড়ি নীলাকে খাবার টেবিলে বসে থাকতে দেখে মুচকি হেসে বলল, মা, আপনি কি নাস্তা করে ফেলেছেন? না রে মা, ছেলেটার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর কি বিরক্ত করিনি। এখন আমার ছেলের কি অবস্থা? জি মা, শুভ এখন ঠিক আছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছে, আর আমি এসেছি ওর জন্য নাস্তা নিয়ে যেতে। ও আচ্ছা, নাস্তা নিয়ে যাও। আমি এখন কিছুটা চিন্তামুক্ত হলাম। আমিও কিছু খেয়ে নিই। জি মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো নাকি। আপনি খাবার খেয়ে বিশ্রাম করুন, আমি শুভকে খাবার খাইয়ে আসছি। নীলা কথাটা শেষ করে নিজের শাশুড়ির সামনে দিয়ে চলে যেতে নিতেই নীলার শাশুড়ি আলতো করে নীলার হাতটা ধরে ফেলল। নীলার শাশুড়ি নীলার হাতটা ধরে ফেলতেই নীলা কিছুটা অবাক হয়ে গিয়ে ঠাই থমকে দাঁড়িয়ে পড়ল। নীলা থমকে দাঁড়িয়ে পড়তেই নীলার শাশুড়ি নীলাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, নীলামা, তুমি গতকাল রাতে না ঘুমিয়ে আমার ছেলের সেবা করেছো, এই কারণে আমার মন থেকে অনেক খুশি। আমি চাই তুমি এভাবে সবসময় আমার ছেলের খেয়াল রেখো। জি, আপনি চিন্তা করবেন না, আমি চেষ্টা করব সব সময় শুভর খেয়াল রাখার। নীলামা, তুমি কি এখন আমার উপর অভিমান করে আছো? না মা, আমি এখন আর কারোর উপর অভিমান করে নেই। তবে হ্যাঁ, আমার এখনো অনেক প্রশ্নের উত্তর জানতে হবে। সেসব প্রশ্নের উত্তর জানতে পারলেই আমার শান্তি। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, আমিও নাস্তা খেয়ে নিই। নীলার শাশুড়ির কথাটা শেষ হতেই তিনি খাবার খেতে শুরু করলেন। এইদিকে নীলা আর চোখে নিজের শাশুড়ির দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। তবে নীলার শাশুড়ি চোখ মুখ দেখে কোনো কিছুই ঠিক বোঝা গেল না। নীলা মিনিট খানেক সময় দাঁড়িয়ে থেকে অতঃপর নিজের রুমে ফিরে আসলো। নীলা নিজের রুমে ফিরে আসতেই দেখতে পেল শুভ ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিজে জামা কাপড়গুলো পরে ফেলেছে। শুভ নিজের জামা কাপড় পরে ফেলতেই নীলা শুভকে উদ্দেশ্য করে মুচকে হেসে বলল, এই যে মিস্টার, আপনি এমনভাবে তৈরি হয়ে কেন যাচ্ছেন? গতকালের কথা কি ভুলে গিয়েছেন? নীলার কথাটা কানে আসতেই শুভ টনক নড়ল। শুভ নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে নীলাকে দেখতে পেয়ে বলল, গতকালের কথা চিন্তা করে সারা জীবন তো আর বাড়িতে বসে থাকা যায় না, তাই না? তাছাড়া তোমার কথাবার্তা থেকে শুরু করে সকল কিছুর মধ্যেই অনেকটাই পরিবর্তন চলে এসেছে। আমার কেন যেন মনে হচ্ছে আবার কোনো একটা ঝামেলা ঠিক হবে। কেন? তো কি মনে হয় আমি নিজেই সব সময় ঝামেলা করি? এতে মনে হবার অবকাশ নেই, এটাই সত্যি। তাই না? ঠিক আছে, আমি আজ থেকে আরো বেশি ঝামেলা করব, তোর সাথে বেশি বেশি ঝামেলা করব, ঠিক আছে? হুম, ঠিক আছে। যদিও তোমার এত কষ্ট করে আর ঝামেলা না করলেও হয়, কারণ ঝামেলা থেকে মুক্তি উপায় তো তোমার কাছেই আছে। শুভর বলা কথাটা শুনতেই নীলার মনে পড়ে গেল শুভর সেই দিন দেওয়া ফাইলটার কথা। ফাইলটার কথা মনে পড়তেই নীলার বুকের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। নীলা শুভর কথাটা শুনে নিজের মাথাটা নিচু করে ফেলল, আর আপন মনে কিছু একটা চিন্তা করতে লাগলো। নীলাকে এমনভাবে চিন্তা করতে দেখে শুভ মুচকি একটা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, আহা, আবার কি নিয়ে চিন্তা করতে শুরু করলে তুমি? এত চিন্তা করার কি আছে? তোমার যখন মনে হবে যে এখন আর সম্ভব না, তখনই তুমি সাইন করে চলে যেতে পারো। আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ থাকবে না। শুভর কথাটা শেষ হতেই নীলা আর কোনো কথা বলল না। নীলা নিজের হাতে থাকা খাবারগুলো টেবিলের উপর রেখে দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, চুপচাপ খাবারগুলো খেয়ে এই মেডিসিনগুলো নে,
আর শোন, আজ তোর অফিসে যাওয়া লাগবে না। আজ বিকেলের দিকে আমি তোকে নিয়ে একটা জায়গায় যাব। আজ বিকেলে আমাকে নিয়ে আবার কোথায় যাবে? আছে একটা পরিচিত জায়গা। কেন, তোর কি আমার সাথে কোথাও যেতে কোনো সমস্যা আছে? সমস্যা তো নেই, তবে এটা বুঝতে পারছি না যে আমাকে নিয়ে আসলে কোথায় যেতে চাইছো। আমাকে বলো, তাহলে আমি যেতে পারি। বলতেই হবে, না বললে যাবি না তুই আমার সাথে? ধরে নাও তাই। এখন বলো কোথায় যেতে চাইছো। সত্যি খুঁজে বের করতে, যেই সত্যি আমার থেকে এখন অবধি আড়াল করে রাখা হয়েছে। নীলার মুখে সত্যি কথাটা শুনে শুভ বেশ ভালোই বুঝতে পারছে যে নীলা আসলে কোনো সত্যির কথা বলছে। কিন্তু শুভ এটা বুঝতে পারছে না যে নীলা শুধুমাত্র এই বিষয়টা নিয়েই কেন পড়ে আছে। যেখানে শুভ নীলাকে বারবার করে বলেছে এই বিষয়টা নিয়ে সে যেন আর কোনো বেশি চিন্তা না করে, তবুও কেন নীলা এই বিষয়টা নিয়েই এত চিন্তা করছে। শুভ বেশ খানিক সময় নিশ্চুপ থাকার পর আপন মনে কিছু একটা চিন্তা করে নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোনো সত্যি তোমাকে জানতে হবে না। আমি চাই না এসব বিষয়ে আর কোনো ঝামেলা হোক। ঝামেলার কিছু নেই তো। আমি একটা সত্যি জানতে চাই শুধু। তুই আমার সাথে যাবি মানে এটাই শেষ কথা। এখন বেশি কথা না বলে দ্রুত খাবারটা খেয়ে নে। আমি যাই গিয়ে দেখি মা কি করছে। কিন্তু নীলা, কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নীলা শুভর কোনো কথা না শুনেই রুম থেকে বেরিয়ে গেল। শুভ বেচারা এবার টেবিলের সামনে বসে আপন মনে ভাবতে লাগলো নীলা এখন যেটা করছে সেটা কি আদৌ ঠিক। এসব সত্যি জানালো চেষ্টা করে নীলার না আবার কোনো ক্ষতি হয়ে যায়। শুভ আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করতে লাগলো। শুভর মাথাটা এখন ভীষণ ভারী হয়ে গেছে। নীলা যেই পরিমাণে জেদি মেয়ে, তাতে করে নীলা কোনোভাবেই শুভর কথা শুনবে না। আর নীলা যখন শুভর কথা শুনবে না তখন শুভকেই সব ব্যবস্থা করতে হবে। নীলাকে কোনোভাবেই একলা ছাড়া যাবে না। শুভ আপন মনে এসব কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে শান্ত করার চেষ্টা করলো। শুভ নিজের মনকে শান্ত করে খাবার খাওয়া শুরু করলো। বিকেলের দিকে নির্দিষ্ট সময়ে নীলা একদম তৈরি হয়ে নিল। শুভ এখনো বাড়ি আসেনি, কারণ শুভ একটা অফিসিয়াল কাজ করতে গিয়েছে। যদিও অফিসে যাওয়ার আগে শুভ নীলাকে বারবার করে বলে গেছে যাতে করে নীলা একা কোথাও না যায়। আর নীলাও শুভকে বলেছে শুভ না আসা অবধি নীলা কোথাও যাবে না। এই কারণে শুভ একটু চিন্তামুক্ত আছে। শুভ সন্ধ্যার দিকে নিজের অফিসের সকল কাজ শেষ করে বাড়ি ফিরে আসলো। অফিসের কাজে শুভ এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে শুভর একদম মনেই ছিল না নীলাকে নিয়ে বাহিরে যাওয়ার কথা। শুভর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসে নিজের মাকে ডাকতে লাগলো। শুভ বসার ঘরে এসে সোফার উপর বসে নিজের মাকে দুবার ডাকতেই শুভর মা দ্রুত শুভর সামনে চলে আসলো। শুভর মা শুভর সামনে এসে দাঁড়িয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ খোকা, তুই আমাকে ডেকেছিস? হ্যাঁ মা, অফিস থেকে এইমাত্র বাড়ি ফিরেছি। মাথাটা একদম ধরে গেছে। আমাকে একটু কফি করে দিন মা। আচ্ছা, আমি বৌমাকে বলছি, কিন্তু বৌমা কোথায়? বৌমা কোথায় মানে? আপনি কি নীলার কথা বলছেন মা? হ্যাঁ, নীলা তো তোর সাথে বাড়ি ফেরার কথা। তুই নাকি ওকে যেতে বলেছিস? শুভ নিজের মায়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে গেল। শুভ তার মায়ের কথাটা শুনে ভীষণ রকম অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। শুভ বসা থেকে উঠে দাঁড়িয়ে কৌতূহলী কণ্ঠে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, ও শিট, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি এতবার করে বারণ করে গেছি, তবুও এই নীলা। তার মানে বৌমা তোর সাথে দেখা করতে যায়নি? নীলা আমাদের সাথে এমনটা করতে পারলো? এই মেয়েকে আমি কতবার বলেছি যে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে, তবু নীলা এমনটা করলো? মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি দেখছি আপনি বাড়িতেই থাকবেন। আর শুনুন, বাড়ির দরজাগুলো লক করে রাখুন। আমি ছাড়া অন্য কাউকে বাড়িতে প্রবেশ করতে দিবেন না। ঠিক আছে খোকা, তুই সাবধানে থাকিস। আর শোন, আমার বৌমাকে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবি। আমি সোহানকে চাই না, আমার ছেলের বউকে চাই। ঠিক আছে মা, আমি নীলাকে সসম্মানে নিয়ে বাড়ি ফিরে আসবো। শুভ নিজের কথাটা শেষ করতেই নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শুভরাজ দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করছে। শুভ জানে নীলা এখন কোথায় আছে, তাই শুভকে খুব বেশি ঝামেলায় পড়তে হচ্ছে না। শুভ নিজের গাড়ির গতি আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সোহান আবার না কোনো ঝামেলা করে বসে, এটা নিয়েই চিন্তিত শুভ। সোহান শুভর বড় ভাই হলেও সোহান বারবার এই পরিবারের থেকে দূরে ছিল। আর খারাপ সঙ্গের কারণে সোহান নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল।
শুভর পরিবার নীলার সাথে সোহানের বিয়ে শুধুমাত্র এই ভেবেই করাতে চেয়েছিল যে সোহান সকল খারাপ কাজ থেকে ফিরে এসে নতুন করে নিজের জীবন শুরু করবে। কিন্তু হলো ঠিক তার বিপরীত। সোহান নীলার বাবার অর্থ সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আর নীলার ক্ষতি করার জন্যই নীলাকে বিয়ে করতে চাইছিল। সোহানের এই কোল্ড প্ল্যান জানার পর শুভ আর ধৈর্য ধারণ করতে পারেনি। নিজের চোখের সামনে একজন নিরপরাধ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, এটা যেন শুভ কোনোভাবেই মেনে নিতে পারেনি। শুভ আপন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল যে করেই হোক নীলাকে জীবনটা বাঁচাতে হবে। নীলাকে এমন একটা নর্দমার কীট থেকে রক্ষা করতে হবে। আর এসব কথা চিন্তা করেই শুভ নীলার বাবা মাকে এই বিষয়ে সম্পূর্ণ কথা বলে দেয়। নীলার বাবা মা সকল কিছু জানার পরে নীলার সাথে শুভর বিয়ের কথা চিন্তা করে। আর তারপর কি হলো তা তো আপনারা জানেনই। শুভ আরো দ্রুত গাড়ি ড্রাইভ করে সোজা চলে আসলো পুরাতন রেল ডিপোতে। এই পুরাতন রেল ডিপোটাই হলো সোহানের এলাকা। শুভ রেল ডিপোর সামনে এসে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো আর নীলাকে চিৎকার করে ডাকতে লাগলো। শুভ নীলাকে বেশ কয়েকবার ডাকার পরেও নীলার কোনো সাড়া শব্দ আসলো না। শুভ নীলার কোনো সাড়া শব্দ না পেয়ে নীলাকে আরো ভালোভাবে খুঁজতে লাগলো। তবে এত বড় ডিপোতে নীলাকে খুঁজে পাওয়াটা খুব বেশি কষ্টকর। শুভ নীলাকে আরো ভালোভাবে খুঁজতেই আচমকা শুভর কানে নীলার কণ্ঠস্বর ভেসে আসলো। শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, শুভ, আমি এখানে, আমাকে সাহায্য কর প্লিজ। আমি তোকে না বলে এখানে এসে বড় ভুল করেছি, প্লিজ আমাকে সাহায্য কর। নীলার কণ্ঠস্বরটা শুনতেই শুভ শব্দটা অনুসরণ করতে লাগলো। এমনিতেই অন্ধকার হয়ে গেছে, তাই কোনো কিছুই তেমন ভাবে দেখা যাচ্ছে না। শুভ নীলাকে এদিক ওদিক পাগলের মতো খুঁজতে নিতেই আচমকা কেউ একজন শুভকে পেছন থেকে সজোরে আঘাত করলো। শুভর মাথায় আঘাত করার সাথে সাথে শুভ দুম করে বসে পড়ল। শুভ বসে পড়েই পেছন ফিরে তাকাতেই দেখতে পেল তার বড় সোহানকে। সোহান শুভর দিকে তাকিয়ে রাক্ষসে হাসি দিয়ে শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে, খুব তো আমার পাখিকে আমার থেকে আড়াল করতে চেষ্টা করছিস। এখন কি হলো? পাখি তো নিজেই আমার খাঁচায় এসে বন্দি হয়ে গেল। সোহান ভাইয়া প্লিজ, নীলাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই, ও তোমার সত্যিটা জানে না। প্লিজ সোহান ভাইয়া, ওকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তুই আমার ছোট ভাই, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই। আমার সমস্ত সমস্যা ওই নীলাকে নিয়ে, আর আমি এই কারণেই নীলাকে এখানে নিয়ে এসেছি। তুই যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। আমি নীলাকে না নিয়ে এখানে থেকে কোথাও যাব না। আর নীলাকে সেভ করার জন্য যদি আমাকে নিজের বড় ভাইয়ের গায়ে হাতও তুলতে হয় তাহলে আমি তাই করব। শুভর কথাটা শুনে সোহান অকাট্য হেসে উঠল। সোহান অকাট্য হেসে ফেলে শুভকে উদ্দেশ্য করে বলল, তুই না এখনো সেই ছোট্ট বাচ্চাটি রয়ে গেলি। তুই কি ভেবেছিস আমি তোকে জানি না? তুই আমার গায়ে কখনোই হাত তুলতে পারবি না। আর এই সুযোগে আমি নিজের কাজটা শেষ করে ফেলবো। এমনিতেই নীলার অবস্থা খুব একটা ভালো নেই, আর কিছুক্ষণ পরেই এমনিতেই শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে নীলার কিছু হতে পারে না। আমি নিজের জীবন ত্যাগ করে হলেও নীলার জীবন বাঁচাবো। শুভ নিজের কথাটা শেষ করতেই দুম করে একটা লোহার পাইপ দিয়ে সোহানের মাথায় সজোরে আঘাত করে ফেলল। শুভ সোহানের মাথায় আঘাত করার সাথে সাথে সোহানের দলের অন্য সব লোকেরা দৌড়ে শুভর দিকে ছুটে চলে আসলো। সোহানের দলের লোকেরা শুভর দিকে তেড়ে এসে সবাই একসাথে শুভর উপর ঝাঁপিয়ে পড়ল। শুভর উপর ঝাঁপিয়ে পড়তে শুভ এতগুলো লোকের সাথে একা পেরে উঠল না। যেই কারণে শুভ প্ল্যান করলো এখন ওদের সাথে লড়াই করার থেকে ভালো হবে এখান থেকে নীলাকে নিয়ে পালিয়ে যাওয়া। শুভ যদি নীলাকে মুক্ত করে এখান থেকে নিয়ে যেতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই। শুভ নিজের ভাবনা মতো সকল লোকের সামনে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যেতে লাগলো। শুভ পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই সকল লোক শুভর সাথে সাথে দৌড়তে লাগলো। এইদিকে এমন ছোটাছুটি করার এক পর্যায়ে আচমকা শুভ দেখতে পেল নীলা একটা রেলের ছাদের উপর দাঁড়িয়ে আছে। নীলার হাত পা বেঁধে রাখা হয়েছে। শুভ নীলার এমন অবস্থা দেখে দৌড়ে ট্রেনের উপর উঠে পড়ল আর নীলার হাত পায়ের সকল বাঁধন খুলে দিল। শুভ নীলার হাতে পায়ের বাঁধন খুলে দিতেই নীলা শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, শুভ, আমি ভুল করেছি, তোমাকে না জানিয়ে এখানে আসাটা আমার একদমই উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে আজ সকল সত্যি পরিষ্কার। আরে এসব কথা এখন বলার সময় না, আমাদের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তারপর বাকি কথা।
শুভ নিজের কথাটা শেষ করতেই নীলার হাতটা ধরে নীলাকে নিজের সাথে করে নিয়ে আবারও দৌড়তে শুরু করলো। শুভর নীলার হাত ধরে নীলাকে নিজের সাথে করে নিয়ে দ্রুত গতিতে নিজের গাড়ির সামনে চলে আসলো। শুভ গাড়ির সামনে আসতেই নীলাকে বলল গাড়িতে গিয়ে বসতে। নীলা ও শুভর কথা মতো গাড়িতে গিয়ে বসলো। নীলা গাড়িতে গিয়ে বসতেই শুভর নীলাকে নিয়ে পুরাতন রেল ডিপো থেকে বেরিয়ে পড়লো। শুভর গাড়ির ডিপো থেকে বাহিরে বেরিয়ে আসতেই শুভ পুলিশকে কল করে সকল কিছু পুলিশকে বলে দিল। পুলিশের সাথে কথা বলা শেষ করে শুভ নিজের ফোনটা রেখে দিল। এইদিকে নীলা শুভর হাত শক্ত করে চেপে ধরে আছে এখনো। নীলার চোখে মুখে ভয়ের ছাপ তীব্রভাবে বোঝা যাচ্ছে। নীলা শুভর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করতেই শুভ নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা, তুমি ঠিক আছো তো? শুভর প্রশ্নটা শুনতেই নীলার ঘোর কেটে গেল। নীলা শুভর প্রশ্নের জবাবে কান্না করে ফেলে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি শুভ। আমি তোকে চিনতে পারিনি। তুই আমার কথা চিন্তা করে সেই আমার দেওয়া আঘাতগুলোই নীরবে সহ্য করে গেছিস। তুই আমার কাছে হিরোর থেকে কোনো অংশে কম না। আজ আমি ভালো আছি, তার পেছনে তোর অবদান সব থেকে বেশি। আরে কি বলো এসব? তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। আর তুমি তো রাগের কারণেই আমার উপর আঘাত করেছো। ওসব আমি এখন আর মনে রাখিনি। শুভ, আমাকে তুই মন থেকে ক্ষমা করে দিবি প্লিজ। আমি কথা দিচ্ছি বাকি জীবনে তোকে কোনো অভিযোগ করব না, অভিযোগ করার সুযোগও দেব না আমি। আমাকে একটাবার ক্ষমা করে দে না তুই প্লিজ। নীলার কথাটা শুনে শুভ মুচকি হেসে ফেলে বলল, তুমি না আসলেই পাগল। আমি এই অভিমানী জেদি নীলাকেই পছন্দ করি। এখন বেশি কথা না বলে চলো হসপিটালে যাই। শুভ নিজের কথাটা শেষ করে নীলাকে নিয়ে সোজা হসপিটালে চলে আসলো। শুভ নীলাকে নিয়ে হসপিটালে এসে সবার আগে নীলার চিকিৎসার ব্যবস্থা করলো আর নিজেরও চিকিৎসা করিয়ে নিল। নীলা আর শুভর চিকিৎসা শেষ হতেই শুভ নীলাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়লো। শুভ নীলাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়তে নীলা শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, শুভ, তুমি কি অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলে? ভয় লাগছিল তোমার? আরে কি বলো, ভয় কেন লাগবে? আমার কোনো ভয় লাগেনি। আমি জানতাম তুমি ঠিক থাকবে। হুম, তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলে। আচ্ছা, সত্যি করে বলো, তুমি কি আমাকে ভালোবাসো? উফ নীলা, তুমি এসব কি কথা বলো? তুমি আমার বিয়ে করা স্ত্রী। তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে তো নাকি? এই দায়িত্ববোধ থেকে আমি গিয়েছিলাম, তাছাড়া আর কিছু না। মিথ্যা কি করে বলতে হয় সেটা তো তোমার থেকে শেখা উচিত। হ্যাঁ, হয়েছে, এখন চলো বাড়ি ফিরতে হবে। মা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চলো। নীলা শুভর দিকে আর চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নীলার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখে শুভর বুকের মাঝে এক ভিন্ন রকম প্রশান্তি কাজ করছে। এতদিনের সম্পর্কের মাঝে অনেক বাধা বিপত্তি, অবহেলা, অপমান ছিল, তবে আজ নীলার মুখের দিকে তাকিয়ে শুভ নিজের জন্য কোনো প্রকার ঘৃণা দেখতে পাচ্ছে না, বরং এক অদ্ভুত ভালোবাসা দেখতে পাচ্ছে, যেই ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়েছিল শুভ। শুভ নীলাকে নিজের গাড়ির পাশের সিটে বসিয়ে সোজা গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসলো। শুভ নীলাকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসতেই শুভর মা নীলা আর শুভকে সুস্থ দেখে ভীষণ খুশি হয়ে গেল। শুভও নিজের মায়ের চোখে মুখে খুশির ঝিলিক দেখে মনের মাঝে শান্তির পরশ পেল। রাতের খাবার খেয়ে শুভ নিজের ঘরে ফিরে আসতেই দেখতে পেল নীলা হালকা সেজে গুজে একদম তৈরি হয়ে বিছানার এক কোণে বসে আছে। শুভ নীলাকে এমনভাবে সেজে গুজে বিছানার কোণে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, তুমি আজ এতটা সেজে বসে আছো যে? রাত করে আবার কোথাও যাবে নাকি? হ্যাঁ, যাব তো অবশ্যই, তবে অন্য কোথাও না, কারোর মনের মাঝে হারিয়ে যাব আমি। মনের মাঝে হারিয়ে যাবে মানে? কি সব পাগলের মতো কথা বলছো? রাত অনেক হয়েছে, এখন একটু ঘুমিয়ে নাও। শুভর কথাটা শুনে নীলা আর বিছানার কোণে বসে থাকলো না। নীলা বিছানার কোণ থেকে উঠে ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে আসতে লাগলো। নীলাকে এমন ভাবে ধীরে ধীরে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শুভর বুকের মাঝে অদ্ভুত রকম আচরণ হতে লাগলো। শুভ যেন নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। নীলা ধীরে ধীরে শুভর একদম সামনে চলে এসে শুভর বুকের উপর আলতো করে নিজের হাতটা রেখে মিষ্টি মৃদু কণ্ঠে শুভকে উদ্দেশ্য করে বলল, ভাবির সাথে বাসর করার তো অনেক ইচ্ছে ছিল তোর, এখন সেই ইচ্ছেটা কোথায় চলে গেল শুভ? সেই ইচ্ছেকে জায়গা দিতে আমাকে কি কি করতে হবে? আরে ওসব ছাড়ো না, আমার এখন এসব।
শুভ সম্পূর্ণ কথাটা বলার আগেই নীলা নিজের ঠোঁটজোড়া দিয়ে শুভর ঠোঁটজোড়া বন্ধ করে ফেলল। নীলা নিজের ঠোঁটজোড়া দিয়ে শুভর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিতেই শুভ আর নিজেকে আটকে রাখতে পারল না। শুভ খানিক সময় নীরব থাকার পর নীলার সাথে রেসপন্স করতে শুরু করলো। নীলা আর শুভ যেন আজ এক অজানাই হারিয়ে গেল। শুভও নিজের সমস্ত ভালোবাসা দিয়ে নীলাকে নিজের আপন করে দিল। অতপর আর কি, বাকি ঘটনা বলা যাবে না, কারণ এত কিছুর মধ্যে কি আর রুমের আলো চলতে থাকে নাকি। বাকিটা বুঝে নিন। এক কথায় বলতে গেলে আজ দুটি দেহ ও মন এক হয়ে মিলেমিশে গেছে। শুভ আর নীলা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আজ এক হয়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দিতে পারে। শুভ নীলাকে সাহায্য করতে গিয়ে, নীলার জীবন বাঁচাতে গিয়ে নীলাকে বিয়ে করলো। আর অবশেষে তাদের ভালোবাসার মাঝে থেকে সকল ভুল বোঝাবুঝি হারিয়ে গেল। ভালোবাসা সত্যি মহান। সত্যিকারের ভালোবাসা যে কোনো উপায় এক হবেই। এটাই ভালোবাসার ধর্ম। নীলা আর শুভর ভালোবাসাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক হৃদয়ের সমস্ত পবিত্র অনুভূতি।